আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমাদের জীবনের আমরা যদি চোখে দেখা ঈশ্বর দেখে থাকি, তবে সেই ঈশ্বরের স্থান একমাত্র একজন চিকিৎসককেই দেওয়া যায়। আমাদের অসম্ভব বিপদের ক্ষেত্রে একটাই নির্ভরতা, একজন ডাক্তার। আর আজকে আমাদের স্টুডিওতে স্যান্দন টিভিতে আলাপন অনুষ্ঠানে আমাদের মধ্যে রয়েছেন রাজ্যের বিশিষ্ট চিকিৎসক, শিশু বিশেষজ্ঞ ডক্টর অমিতাভ চক্রবর্তী মহোদয়। আপনারা নিশ্চয়ই ভীষণভাবে আনন্দিত হবেন যে বিভিন্ন রকম তথ্য আজকে আমরা আশা করছি আপনাদেরকে দিতে পারবো। আলাপনের সকলকে স্বাগত, সঙ্গে রয়েছে আমি মণিদীপা। স্যার, আপনাকেও স্বাগত জানাই এবং আমার প্রণাম। ভালো আছেন? ভালো আছি। আজকে আমরা ভীষণভাবে খুশি যে আপনার এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে আপনি সময় দিয়েছেন। জানতে চাইবো প্রথমেই যে কোন বয়সী বাচ্চাদের শিশু চিকিৎসক হিসেবে আপনারা চিকিৎসা পরিষেবা দিয়ে থাকেন? আমরা অ্যাকচুয়ালি আমাদের ত্রিপুরা রাজ্যে যারা চলছে, যেটা দেখি আমরা আপ টু 13 ইয়ার্স, 13 বছর বয়স অবধি বাচ্চা অবধি আমরা দেখা হয় বা হাসপাতালেও ভর্তি করা হয়। কিন্তু অ্যাকচুয়ালি পিডিয়াট্রিক এজ গ্রুপ কাভার্স আপ টু 18 বছর বয়স অবধি। আচ্ছা। হ্যাঁ, বাইরে আমরা যখন এমডি করছি বা পিজি করছি, আমরা টিএমসি তখন দেখছি আমরা 18 বছর বাচ্চা অবধি আমরা দেখছি। ফলে এখানেও যাই না কেন 13, তো এটা করা হয় না, বাট আমরা 18 বছর বয়স অবধি দেখি। আচ্ছা আচ্ছা, জানতে চাইবো যে একদম ছোট বাচ্চা যারা বুঝিয়ে বলতে পারছে না তার সমস্যাগুলো, তো সেই ক্ষেত্রে আপনাদের কি ভূমিকা থাকবে, কি বলবেন অভিভাবকদের উদ্দেশ্যে? দেখেন, ছোট বাচ্চাদের যেমন তারা যেমন তাদের চিপ কমপ্লেনগুলি মানে এক্সপ্রেস করতে পারে না, ঠিক তেমনি আমাদের নির্ভর করতে অনেকগুলো জিনিস। প্রথম হচ্ছে যে অভিভাবক যারা আছে বিশেষ করে মায় কি করে মার কাছ থেকে আমরা হিস্ট্রি নেওয়ার চেষ্টা করি। ফলে মা যদি ইন্টালেক্ট মা হয়, শিক্ষিত মা হয়, তাই সুন্দর করে এই সব বলতে পারে যে হোয়াট ইজ দ্য প্রবলেম অফ দ্য বেবি। ফলে ম্যাটারনাল এডুকেশন ইজ একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এক 2 নম্বর, আমরা অনেক সময় যদিও আমরা মেডিকেল সায়েন্স আমরা লিডিং কোয়েশ্চেন করি না, আমরা না করতে চেষ্টা করি না, কিন্তু অনেক সময় আমরা একটা লিডিং কোয়েশ্চেন করতে বাধ্য হই যাতে আমাদের বোঝার লেগে যে কী হইতে পারে প্রবলেম মার কাছে। দ্যাট ওয়াজ টু মাদার অর দি অ্যাটেন্ডেন্ট যে আসছে পেশেন্টটা নিয়ে। আর থার্ডলি মেইন থিং হচ্ছে আমাদের ইন্সপেকশন। আমরা যে দেখি বাচ্চাটারে, তখন দেখার সময় আমরা চেষ্টা করি, বোঝার চেষ্টা করি বাচ্চার মধ্যে কী প্রবলেম আছে, কী প্রবলেম হইতেছে। মোটামুটি আমরা ইন্সপেক্ট, ফলে গুড ডক্টর তার অবজারভেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তার গুড অবজারভেশন টু দ্য বেবি, তার সব কিছু দেখা, টপ টু হেড টু টো বাচ্চাটাকে দেখা যে বাচ্চার মধ্যে কোন প্রবলেম আছে। দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন পেডিয়াট্রিক্স। আনলাইক অ্যাডাল্ট মেডিসিন তো অ্যাডাল্ট হি ক্যান এক্সপ্রেস হিজ প্রবলেম নাইসলি, কিন্তু এখানে বাচ্চা কিছু এক্সপ্রেস করতে পারছে না। এবং আরও প্রবলেম কি, বাচ্চাদের ক্ষেত্রে আরও কি প্রবলেম হয়, সেম ডিজিজ, ডিফারেন্ট ডিজিজ ক্যান হ্যাভ সেম সিমটম। আচ্ছা, সেম সিমটম। একটা বাচ্চা নিউবর্ন বেবি লেথার্জিক, পোর ফিডিং, পোর সাকিং নিয়ে আইতেছে, খাইতেছে, এটা সেপসিস থেকে হইতে পারে, ইনবর্ন এরা মেটাবলিজম থেকে, আরও অনেক কারণ থেকে হইতে পারে। একটা ছোটো বাচ্চা কনভার্সন হইতেছে, যেমন সিজারও হইতে পারে, সিএনএস ইনফেকশন হইতে পারে, হাইপোগ্লাইসেমিয়া হইতে পারে, অনেক কিছু পারে। ফলে প্রবলেম আছে বাচ্চাদের ক্ষেত্রে, বোঝা বড় কষ্ট। ফলে মোস্ট ইম্পর্টেন্ট অবজারভেশন, proper history from mother, whatever you can get. Secondly, attendant যে নিয়ে আইছে। Second is proper observation and thinking of the doctor. তার মন খোলা থাকতে হবে। He should be open minded. Narrow minded যে না এটাই এরকম যেন না থাকে। He should be wise. That's why differential diagnosis comes. আমরা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আসে, একটা সিমটম নিয়ে আসছে, তাহলে কী হইতে পারে, এই হইতে পারে, তাহলে এটা হইলে আমরা এই ইনভেস্টিগেশন করবো, এইভাবে করবো। There should be protocol, should follow according to protocol, that we should do the investigation and come to a conclusion, a diagnosis. এইভাবে আমরা আসলে বোঝার চেষ্টা করি। সেই ক্ষেত্রে পরিবারের লোকদের একটা বড় বিরাট, যদি অ্যাটেন্ডেন্ট যে সে শুড বি, যে নিয়ে আইছে পেশেন্টটারে, সে বাচ্চা সম্বন্ধে জানতে হইব।
অনেক সময় আমরা প্রবলেম ফেস করি, বাচ্চা তো অসুস্থ, বাচ্চার মা বাবা নাই, মা বা কোনো কারণে গেছে, অন্য কেউ নিয়ে এসে, তখন আমরা উই ফেস দ্য প্রবলেম, সেটা বুঝাতে পারছে না যে কি। হ্যাঁ, সেই ক্ষেত্রে এই সময় আমাদের বাচ্চা তো চিকিৎসা করতে, হ্যাঁ, তো তাহলে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট অবজারভেশন বাচ্চাটা দেখা, দেন উই শুড থিঙ্ক হোয়াট আর দ্য differentials can come for these problems, and then accordingly you should plan our treatment plan and investigation plan. একদম। সেই ক্ষেত্রে প্রথম আমাদের সতর্ক থাকতে হবে পরিবারের সদস্যদের, তারপর চিকিৎসক তো যেই পরামর্শ দেবে সেই অনুযায়ী আমাদের চলতে হবে। জানতে চাইবো স্যার, যে ত্রিপুরার আবহাওয়া, যেই পরিবেশ, সেই ক্ষেত্রে কি ধরনের, ছোটদের ক্ষেত্রে একদম বাচ্চাদের ক্ষেত্রে কি ধরনের রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে, বা আগে থেকে কি সতর্কতা নেওয়া দরকার? ত্রিপুরার হাওয়া আর ভারতবর্ষের হাওয়া অলমোস্ট সমান, ফলে আজকে ভারতবর্ষে যা হয় আর ত্রিপুরাতে তাই হয়, এর থেকে কাছাকাছি সব। হ্যাঁ, বা কিছু কিছু রোগ আছে, যেমন ধর কালা জ্বর, টালা জ্বর, এগুলি আমাদের এখনো নাই, ত্রিপুরাতে এখনো নাই, বা আমাদের কাছার রাজ্য আসামে আছে, এই বা বিহার টিহারে আছে, এগুলি নাই। তো আদারওয়াইজ মোস্ট অফ সিজনাল রোগ যা ত্রিপুরাতে সবকালে সমানভাবেই হয়ে যায়। যেমন ধরেন শীতকালে যেমন কিছু রোগ হয়, সর্দি কাশি, এগুলি নিউমোনিয়া, এগুলি হয় বেশি বাচ্চাদের। তো ওই গ্রীষ্মকালে মানে ওয়াটার বোর্ন ডিজিজ বেশি দেখা দেয়, বা গ্রীষ্ম অবস্থার সময় ওয়াটার বোর্ন ডিজিজ বেশি দেখা দেয়। তো ওইগুলি তো সবখানেই সমান, ত্রিপুরা লেগে আলাদা কিছু না। ফলে কেয়ার ফর দিস, এই সর্দি কাশির সময় আমাদের যে কেয়ার আস্তে ভারতবর্ষে যায় না নিয়ে আমরা তাই নিতে হইব, ঠিক আছে না? ওয়াটার বোর্ন ডিজিজ কন্ট্রোল করার লেগে আস্তে ভারতবর্ষে যা নিয়ে কেয়ার আমাদের তাই নিতে হইব, এইসব কেয়ার সময় নিতে হইব, সোদের বাচ্চারা আমরা অসুখ বিসুখটা কম হয়। যে বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় কি হয় যে মায়েরা বা বাড়িতে যারা বড়রা রয়েছে, দাদু ঠাম্মা, ওনারা কি বলেন যে ব্রেস্ট ফিডিং এর নিয়ে একটা যে সমস্যা রয়েছে, না বাইরের খাবার খাওয়ানো বা না মাতৃদুগ্ধই পান করানো ভালো, সেটা কতদিন পর্যন্ত হওয়া উচিত, বা বাইরের খাবারটা কখন দিবে, এটা নিয়ে একটা মানে বিশাল একটা কিন্তু ভুল ধারণা অনেকেরই থেকে থাকে। আমরা বারবার ডাক্তারের কাছে গিয়ে এই পরামর্শটাই জানতে চাই, আমার বাচ্চা খাচ্ছে না, বা কোন ধরনের, আমার মনে হচ্ছে মায়ের ক্ষেত্রে মনে হচ্ছে যে হয়তো বা আলাদা খাবার খাওয়ালে বাচ্চাটার গ্রোথ বেশি হবে বা একটু স্বাস্থ্য ভালো হবে। এই সম্পর্কে যদি একটুখানি বিস্তারিত বলেন। এই ব্যাপারে প্রচুর মানে মতভেদ বলি না, মানে ভুল ধারণা, ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে আছে। এই ভ্রান্ত ধারণাটা মানুষের মধ্যে থাকাটা উচিত না। নাম্বার ওয়ান, দেয়ার শুড বি কোয়েশ্চেন যে বাচ্চা যখন জন্ম হইব, আফটার বার্থ, বাচ্চা শুড বি এক্সক্লুসিভ অন ব্রেস্ট ফিডিং আপ টু 6 months অফ এজ। 6 মাস বয়স অব্দি বাচ্চা শুধু মার দুধ নিবে। 6 মাস আগে এমনকি বাইরে জলও নিত না, শুধু মার দুধ। কিন্তু এইখানে এই প্রবলেম হয়, প্রবলেমটা এখানে অ্যারেস্ট করতেছে মানুষ। মেজরিটি ক্ষেত্রে যেটা আমরা এখানে দেখি যে জন্মের সঙ্গে সঙ্গে টপ ফিডিং করে, 3 মাস পর থেকে তো অনেকেই খাওয়ায় টপ ফিডিং করে। তো এই জিনিসটি ভুল। আমি তো এখানে আমি বুঝি অনেক হসপিটাল আছে, অনেক সময় তারাও দেখছি চেষ্টা করে যে বাচ্চারা ইনিশিয়ালি টপ ফিডিং করাইতে চেষ্টা করে। তো বুকের দুধ দেখেন প্রথম ইনিশিয়ালি লাইক 72 আওয়ার্স, 48 to 72 আওয়ার্স মার দুধ হয় না। এই সময় মার দুধে একটা জিনিস থাকে যে কলস্ট্রাম, একটু গাঢ় দুধ, হলুদ রঙের। এই দুধটা হচ্ছে প্রচুর ইমিউনিটি আছে এই দুধটার মধ্যে, রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে এটার মধ্যে, হ্যাঁ, হাই ফ্যাট অ্যান্ড কার্বোহাইড্রেট থাকে। ফলে প্রথম 2-3 দিন উইথ কলস্ট্রাম ইজ সাফিসিয়েন্ট ফর দ্য বেবি। ইফ বেবি ইজ ফুল টার্ম, weight is good, the weight gain, normal weight more than 2.5 kg, this colostrum is sufficient. Sorry. এরপর বাচ্চা মা দুধ হইতে শুরু করে। কারণ মা দুধ দিতে দুটা জিনিস লাগে, একটা হচ্ছে মন, আমি বাচ্চারে মার দুধ দিব, বাচ্চারে বুকে দুধ দিব, আর 2 নম্বর হলো বাচ্চা শাক করতো। এই দুটো জিনিস ঠিক থাকলে বুকে দুধ না হওয়ার কোনো কারণ নাই। হয়তো নিউট্রিশনাল কিছু প্রবলেম থাকতে পারে, কি আমি পরে না বুঝিয়ে দেবো, বাট বুকে দুধ হইতে অসুবিধা হয় না। ফলে বাচ্চা ইমিডিয়েটলি আফটার বার্থ শুড বি অন ব্রেস্ট মিল্ক খাইব। এই সিজারিয়ান সেকশন হয়েছে এলিগা দিতাছি না, সেই কোনো কিছু না। আমরা বলতেছি আফটার নর্মাল ডেলিভারি ইমিডিয়েটলি আফটার বার্থ, আফটার সিজারিয়ান ম্যাক্সিমাম 1 hour ইউ ক্যান ডিলে,
মার একটু সেটেল হওয়ার লেগে, দেন হি শুড বি অন ব্রেস্ট মিল্ক। বাচ্চা ব্রেস্ট মিল্ক আপ টু 6 মান্থ, 6 মাস। আচ্ছা 6 মাস পর আমরা কমপ্লিমেন্টারি ফুড দিতে করি। কমপ্লিমেন্টারি ফুড মিন্স ব্রেস্ট ফিডিংয়ের সঙ্গে আলাদা সলিড ফুড আমরা যোগ করতে করি 6 মাস পরে। কারণ 6 মাসের পরে যে বাচ্চা যে মার যে বুকের দুধ ইজ নট সাফিসিয়েন্ট টু মিট দ্য রিকোয়ারমেন্ট অফ এনার্জি অ্যান্ড প্রোটিন এভরিথিং, ফ্যাট, এগুলি এনার্জি রিকোয়ারমেন্ট সব হয় না। ফলে এখানে আমরা করি কমপ্লিমেন্টারি ফিড নিতে করি। এবং ব্রেস্ট মিল্ক শুড বি কন্টিনিউড আপ টু 2 years মিনিমাম 2 years ব্রেস্ট মিল্ক শুড বি কন্টিনিউড। কারণ এইগুলি অনেকগুলি কারণ আছে। নাম্বার 1, দেখেন বাচ্চার যে ভবিষ্যৎ যেটা, এটা তার পড়াশোনা করতে হইব। আমরা স্টাডি দেখা গেছে যে ব্রেস্ট ফিড বাচ্চাদের ক্ষেত্রে IQ ইজ 8 times more দেন দ্য দোজ বেবিজ আর নট টেকিং এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। ফলে তাদের IQ 8 গুণ বেশি থাকে। তাদের রেটিনা ডেভেলপমেন্ট সুন্দর হয়, ব্রেন ডেভেলপ, কারণ ব্রেস্ট মিল্কে যে কার্বোহাইড্রেট থাকে এটা ব্রেনের সেরিব্রোসাইট তৈরি করতে সাহায্য করে। এটাতে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, পুফা, এগুলি ব্রেন এবং সাইনাপস রেটিনা ডেভেলপমেন্টে সাহায্য করে। এইগুলি আপনার ইস্যুস আর্টিফিশিয়ালি পাইতো না। ফলে ব্রেস্ট মিল্ক শুড বি কন্টিনিউড মিনিমাম 2 years, ম্যাক্সিমাম এস বেবি ক্যান টেক। কারণ এই 2 বছরের মধ্যে কিন্তু বাচ্চাদের যে মানুষের যে ব্রেন ডেভেলপমেন্টটা, এটা নির্ভর করে কয়েকটা জিনিসের উপর। 75% ব্রেন ডেভেলপ করে মার পেটের ভিতরে, মিনস হোয়াইল ইজ উম, 25% আফটার ডেলিভারি। এই যে 75% ফলে মোস্ট ইম্পর্টেন্ট হলো কেয়ার অফ মাদার। মাকে ঠিক মতো আমরা কেয়ার নেব, মা নিউট্রিশন এভরিথিং আমরা দেখব। দেন সেফ ডেলিভারি, সেফ ডেলিভারি হয়, দেন হচ্ছে বেবি কেয়ার। ফলে 75% ডেভেলপমেন্ট কিন্তু মার ইয়েতে হইতেছে। ফলে মা নিউট্রিশন দরকার। এরপর যে 25% বাকি থাকে তার ম্যাক্সিমাম ডেভেলপমেন্ট হয় 2 years মধ্যে। 2 বছরের পরে আর কিন্তু ব্রেন ডেভেলপ করে না, শিখে বাচ্চা শিখে সমাজের দীক্ষা পরিবেশ থেকে শিখে। ফলে তার যে নিজস্ব যে ইয়েটা 2 বছরে তৈরি হইব। এই সময়টা যদি মা বাবায় বাচ্চার ফিডিংয়ে প্রবলেম করে, ব্রেস্ট ফিডিং দিতে অনীহা করে, সেই বাচ্চারা নিয়ে পরে স্কুল জীবনে প্রবলেম ফেস করব। আমরা অনেকেই কথাগুলো জানি, তবু কিন্তু আজকাল এটা নিয়েই এত শিক্ষিত হওয়া সত্ত্বেও কিন্তু এটা নিয়ে একটা ভীষণ একটা নেগেটিভ দিক দেখা যায় আর কি। বেশিরভাগ ক্ষেত্রে মায়ের অফিস, স্কুল, বিভিন্ন এখানে আছে প্রবলেম, এই প্রবলেম সলভ করে দেওয়া যায়। আমার আসে তো প্রচুর মা আসেন, আমি বুঝিয়ে দিই। সাপোজ আপনার একটা মা ল্যাকটেটিং মাদার, সে তো ম্যাটারনিটি লিভ পাইতেছি 3-4 মাস তো থাকতেছে, 6 মাস যদি পায়, কেউ হয়তো আগে ইয়ে করে 4 মাসের মতো পাওয়া যায়। হ্যাঁ, এখন তো লিভ আছে, চাইল্ড কেয়ার লিভ 1 মাস নিতে পারে। মোটামুটি 6 মাসের কাছাকাছি যাই গিয়া, তবুও যদি হয় না, সেক্ষেত্রে আমরা বুদ্ধি দিয়ে দিই। কারণ ব্রেস্ট মিল্ক ক্যান বি স্টোরড। তাহলে যখন অফিসে যাবে 10টার সময়, তখন একটা বাটিতে করে মা দুধ এক্সপ্রেস করে জমায় থুয়ে যাব। তাহলে এবং অফিসে যাওয়ার সময় বাচ্চারা ফিডিং করে যাব, ফিডিং করে গেল, তাহলে 3 ঘন্টা পরে বাচ্চা আবার খাইতে, 2 থেকে 3 ঘন্টা পর, 10টার সময় গেলে 12টা 1টার সময় খাইতে স্টোর মিল্ক খাইতে পারে, স্টোর মিল্কটা দিয়ে দিতে পারে ধরে ইচ্ছা করলে। তো 1টার পরে আরো 3 ঘন্টা 4টা মা তো বাড়িতে আইতেছে, তখন ব্রেস্ট মিল্ক দিব। দিস ক্যান বি ডান। একটু প্রপারলি যদি মারে আমরা অ্যাডভাইস করে দিতে পারি, মা যদি অ্যাডভাইস ফলো করতে চায়, তাহলে দিস ইজ নট এ ইস্যু। একদম এটা কোনো ইস্যু না। একদম আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে ভীষণ ভালোভাবে কথাগুলো স্যার বুঝিয়ে দিলেন। আপনারা যারা এই সমস্যায় রয়েছেন নিশ্চয়ই সমস্যার সমাধান কিন্তু পেয়ে গেছেন। আমরা ইচ্ছে থাকলেই কিন্তু একটা বাচ্চাকে সুস্থ পরিবেশ, তার শারীরিক মানসিক বিকাশের জন্য একজন মা কিন্তু পারে একটুখানি যত্ন নিতে সেই রকম ভাবে। আর ব্রেস্ট মিল্ক খেলে আরো সুবিধা কি, বাচ্চারা ইনফেকশন কম হইব, বিভিন্ন ডেভেলপমেন্টাল প্রবলেম থেকে কইতেছে ইনফেকশনটা কম হইব। আচ্ছা, বাচ্চা যদি ইনফেকশন কম হয়, রোগ সুখ কম হইব। দেখা গেছে ডায়রিয়া এবং এআরআই অনেক প্রায় 4 গুণ 5 গুণ বেড়ে যায় যারা যদি টপ ফিডিং করে। আর দ্যাট অলসো আরেকটা প্রবলেম কি করে, মায়েরা আরো প্রবলেম করে আমার কাছে আসে, যেটা হইল বোতল ফিডিং। টপ ফিডিং করতেছে দ্যাট অলসো উইথ বোতল, দিস ইজ অ্যানাদার প্রবলেম। কারণ বোতল ফিডিং কেউ না করে, কারণ বোতলের নিপুলটা মার নিপুল থেকে সফট, ফলে বাচ্চা আরামে খাইতে পারে। মিল্ক যারা তারা দিতেছে, এটি সুইটার দেন দি মাদার্স মিল্ক, ফলে বাচ্চা এটা খাই স্বাদ পায়।
ফলে বাচ্চারা কিছুদিন পরে কি হয় যে মা যদি বোতল দিয়ে খায়, এক নম্বর নরম কম পরিশ্রম করে ভালো মিষ্টি দুধ খেয়েছে, আস্তে আস্তে দিয়ে যায়, মার দুধটা খাইতে চায় না। আর সেকেন্ড ফলে কি হয়, আস্তে আস্তে মার বুকে দুধ টানতে কম করে। আমি কি করছি, প্রথমেই বাচ্চার টান, বাচ্চার শাক আর মার মন দুইটা লাগে, এই শাকটা ধরুন কমে জায়গা, ফলে মার ব্রেস্টফিড কমে, ফলে একবার বাচ্চা দুধ পাইছে না। 3-4 মাস পরে, এমন সময় 5 মাস পরে বাচ্চাটা নিয়ে আইতেছে আমার কাছে, যে বাচ্চা বুকে দুধ টানে না। এই যে প্রবলেম আমি ফেস করি, তো বুক একটা বোতল খাইতে বন্ধ করতে। এবার 2 নম্বর লোক আরেকটা জিনিস, বোতল খেলে ইনফেকশন রেটটা বেড়ে যাবো গা। প্রপার যদি স্টেরিলাইজেশন টেকনিক ফলো না করে ইনফেকশনের রেট বেশি হইব। দেন বাটি চামচ, কাঠুরি চামচ, বাটি চামচ দিয়ে খাওয়াইলে এটলিস্ট প্রত্যেক খাবার আগে যদি এটা বয়েল করে নেয়, তাহলে তো ইনফেকশনটা একটু কম হইব, বা বোতল আর বেশি হয়ে যাব। ফলে দিস বোতল ফিডিং শুড বি টোটালি স্টপড। এই বোতল ফিডিং যেন বাচ্চারা না করে, যাই খাওয়ায় বুকের দুধ, বাটি চামচ। ইন কেস খুব ছোট বাচ্চা, স্মল বেবি, 1.5 কেজি 1 কেজি 800-900 গ্রাম বাচ্চা, তার ক্ষেত্রে কি করা যায়, সে হয়তো বুকে দুধ এত এটুকুটি টানতে পারে না, শক্তিটা ততটা নেই। তখন কি আমরা অ্যাডভাইস করি যে প্রথম হে টানুক যতটুক টানে, কারণ দিস উইল স্টিমুলেট দ্য মাদার ফর এক্সপ্রেশন অফ মিল্ক। ফলে মা কিছু বুকে দুধ টানবো, টানার পর আমরা করতেছি এক্সপ্রেস করে দুধটা বাড়ির চামচ দেওয়ার জন্য বাচ্চারা খাওয়াই দেয়। আফটার ইচ ডাইরেক্ট ব্রেস্ট ফিডিং যেন এক্সপ্রেস ব্রেস্ট ফিডিং বাচ্চারে বাটি চামচ দিয়ে খাওয়ায়, কারণ বুকের দুধ খাওয়ার কোনো অল্টারনেটিভ নেই। ডিবি খায় কোনো লাভ হয় না, প্রবলেম। একটা সদ্যজাত শিশু জন্মের পর আপনি কি মনে করেন যে তার জন্য কি বিশেষ কোনো হাসপাতাল প্রয়োজন, বা এখানে যদি না থাকে সরকারের তরফ থেকে কোনো কি ব্যবস্থা নেওয়া দরকার আছে কি, তার শারীরিক মানসিক সর্বাঙ্গীন পরিপূর্ণ বিকাশের জন্য? নর্মাল বাচ্চা দেখেন, এই সব বাচ্চার এগুলো দরকার নেই। আমাদের হাসপাতাল, ত্রিপুরা যে হাসপাতাল আছে, ইজ সাফিসিয়েন্ট এনাফ ফর টেকিং কেয়ার অফ ডেলিভারিস। অ্যাটলিস্ট এখন গভর্নমেন্ট যতগুলি প্রোগ্রাম স্কিম তৈরি করে দিছে, যে আইডেন্টিফিকেশন অফ হাই রিস্ক মাদার আর্লিয়ার, দেন ইফ উই ক্যান আইডেন্টিফাই দি হাই রিস্ক মাদার, সেই মায়ের ট্রান্সপোর্ট খরচ সরকার বহন করতেছে বাই জেএসএসকে স্কিম, ঠিক আছে। তো ট্রান্সপোর্ট করে যে নিয়ার বাই হসপিটাল যেখানে তার সেফ ডেলিভারি করানো যাইব, সব করা আছে। এবং হাই রিস্ক আইডেন্টিফিকেশন করার লেগে যে সমস্ত নলেজ থাকা দরকার, সেই নলেজটা আমরা অঙ্গনাদি দিদিবরে দিতেছি, আমরা আশারে দিয়ে দিতেছি, আমরা ইয়ারে দিয়ে দিতেছি, এমপিডাব্লিউ দিতেছি। আর নিয়ার বাই তো পিএসসি মেডিকেল অফিসাররা জানে এইগুলি। তাহলে হাই রিস্ক আইডেন্টিফিকেশন ইজ ইজি। নর্মাল ডেলিভারি যে কোনো হেলথ ইনস্টিটিউট পিএসসিগুলিতে করা যায়, বা হাই রিস্ক ডেলিভারিটি শুধু যদি পিএসসিতে না করে, যেন সাম হসপিটাল এফআরইউ, যেটা ফার্স্ট এফআরইউ ইউনিট, which is equipped with one gynecologist and anesthetist, ওই সমস্ত জায়গাদের জন্য করায়। যদি সেকশন লাগে তাহলে যদি সেকশনটা করায় নেওয়া যায়। ফলে নর্মাল ডেলিভারি করার লেগে কোনো স্পেশাল কোনো হসপিটালের কোনো দরকার নেই। এবং নর্মাল ডেলিভারি হওয়ার পরে আমরা তো বাচ্চাদের দেখতেছি, যদি বাচ্চা ডেভেলপমেন্ট সুন্দরভাবে থাকে, সেই ক্ষেত্রে স্পেশাল হসপিটালও দরকার নেই বাচ্চার লেগে। সে নর্মাল সোসাইটির লোকে বড় হয়ে যাব। হ্যাঁ, মা বাবাই স্টিমুলেট করবো, সোসাইটি উইল স্টিমুলেট টু স্পিক, সোসাইটি উইল স্টিমুলেট হিম টু ওয়াক, সবাই বড় হইব। তার জন্য আলাদা কিছুই দরকার নাই। দরকার হলো গিয়া স্পেশালি হ্যান্ডিক্যাপ কিছু বাচ্চা, অনেক সময় যেটা আমরা করেছি ডিজেবল বেবি তৈরি হইতেছে, যেটা আমরা অনেক সময় সেরিব্রাল পালসি এই সেই নানা সব আমরা ইউজ করি। সাপোজ জন্ম হইতে কষ্ট হয়েছে, বার্থ এসপেক্সি হয়েছে, জন্ম হইতে পরে বাচ্চার সিভিয়ারলি জন্ডিস হয়েছে, জন্ম হয়েছে বাচ্চা হাইপোগ্লাইসিমিয়া হয়ে গেছে, হাইপোক্যালসিমিয়া বাচ্চা প্রচণ্ড কনভার্সন হয়েছে, এরকম বহু প্রবলেম আমরা কিন্তু ফেস করি আপনার নিউনাটাল পিরিয়ডে। বা মার কোনো বাচ্চার কোনো ক্রোমোজোমাল ডিজিজ আছে, বা বাচ্চার কোনো ইউটেরাইন ইনফেকশন, কনজেনিটাল ইনফেকশন পাইছে, লাইক এই টর্চ ইনফেকশন যদি পাইছে, এরকম কিছু প্রবলেম হইতে পারে। লাইক টিউবারাস স্ক্লেরোসিস, এরকম কিছু সাম কনজেনিটাল ডিজিজ তার মধ্যে আছে। এরকম বাচ্চাগুলিরে দে রিকোয়ার সাম স্পেশাল কেয়ার, ঠিক আছে, শুধুমাত্র সেই ক্ষেত্রে দরকার। বা কিছু কিছু ক্ষেত্রে যেমন ধরেন কিছু কিছু বাচ্চা হয় এডিএসডি, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, বাচ্চা প্রচণ্ড হাইপার অ্যাক্টিভ ডিস্ট্রাকটিভ টাইপের বাচ্চা।
কোনো কোনো ক্ষেত্রে বাচ্চা যেমন ধর এএসডি অটিস্টিক বাচ্চা, অটিস্টিক স্পেকট্রাম ডিজিজ, অটিস্টিক বাচ্চা, তাদের লেগে অ্যাগেন স্পেশালি ট্রেন চাইল্ড সাইকোলজিস্ট অ্যান্ড প্রপার রিহেবিলিটেশনের জন্য আলাদা হসপিটাল বা এগুলি দরকার আছে এগুলির সময়। তো এটি তো খুব কম, 1 to 2% এএসডি হয়, 1.3 per 1000 এডিএসডি হয়। ফলে এগুলি এত ইন জেনারেল যে একটা দরকার আস্তে সবখানে দরকার নাই। ইয়েস, একটা হসপিটাল শুড বি ইকুইপড উইথ চাইল্ড সাইকোলজিস্ট, এগুলি চাইল্ডের ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্ট করতে পারে, ডেভেলপমেন্ট অ্যাসেসমেন্ট করতে পারে, এমন সুবিধা থাকা উচিত, যাতে ফিউ কেসেস উই ক্যান রেফার দেয়ার এন্ড গেট দ্য টেস্ট ডান। হাসপাতালে আমরা নিয়ে সেই পরিষেবাটা যাতে পেতে পারি। একটা সদ্যজাত শিশু, সে ওর ক্ষেত্রে অনেকগুলো সমস্যা থাকতে পারে, যেগুলো আমরা অভিভাবক হিসেবে সেই লক্ষণগুলি আমরা কি করে বুঝবো, এই ব্যাপারটা নিয়ে একটুখানি যদি বলেন আমাদের। দেখেন, আমরা তো আজকাল এনএচএম কয়ে দিয়েছে 48 আওয়ার্স আগে ছুটি দিয়ে নাই, ঠিক আছে না, বাড়িতে যাইতেছে বাচ্চার মাই নজর রাখতে হইব, বাড়িতে কোন ডাক্তার গিয়েও দেখতো না, দরকার না। ইয়েস, বাড়িতে যাওয়ার লোক আছে, বাড়িতে যাওয়ার লেগা দেখার লেগা বাচ্চারা দেখার লেগা আমরা আশা আছে। হ্যাঁ, 42 দিনে 6 মাস বোধ 6 বা 7 দিন যাওয়ার লেগা কওয়া হয়। 42 দিনের মধ্যে, 42 দিন মিনস ফার্স্ট 6 উইকস তো যেতে কওয়া হয়। আশা দেখতে পারে, আশা যা ট্রেনিং দেওয়া হয়েছে যে কি কি নজর রাখতে হবে, তারা কতটুকু করে আমি কইতে পারতেছি না, বাট দে আর ট্রেন্ড, এদের আমি কইতে পারি, ট্রেনিং দেওয়া হয়েছে তাদের। ফলে আমরা সেম টাইম আমি কি করি যে আমার যেটা অ্যাডভাইস, মাদেরও জানা দরকার যে কি করা উচিত। নাম্বার 1, বাচ্চাটাকে গরম রাখতে হবে সবসময়, যেন ঠান্ডা না হয়। ফলে শীতের দিনে বাচ্চারে মাথায় টুপি, হাতে মোজা, পায়ে মোজা, শরীরে গরম ফানেলা কাপড় পরাইয়া তারপর যদি গরম কাপড় দিয়া মুড়িয়ে রাখে, দ্যাট ইজ দ্য ওয়ান থিং। বাচ্চারা গরম রাখতো 1 নম্বর। 2 নম্বর, এবং বাচ্চাটা ছোটো বাচ্চা হলে আরও যদি সহজ আরেকটা জিনিস আমরা করতে করি, খুব ছোটো বাচ্চা যদি হয় তাহলে মা তার বুকে নিয়ে গরম করবো, যেটা হয় কাঙ্গারু মাদার কেয়ার। হ্যাঁ, কাঙ্গারু মাদার কেয়ারের মোস্ট ইম্পর্টেন্ট, বিশেষ করে স্মল বেবিজের ক্ষেত্রে আমরা এটা অ্যাডভাইস করি যে মা যেন কাঙ্গারু মাদার কেয়ার করে। মিনস মার 2 ব্রেস্টের মাঝখানে, খালি ব্রেস্টের মাঝখানে বুকের মধ্যে বাচ্চাটারে খালি কাপড়, তারপরে কাপড় থাকতো না, বাচ্চাটাও ইয়ে থাকবো, নেকেড থাকবো। অনলি থিং বাচ্চার মাথায় টুপি, হাতে মোজা, পায়ে মোজা, আর একটা স্মল ফানেলের কাপড় পরে নিব। পরে উদলা বুক মার বুকের মধ্যে নেকেড বাচ্চারা রেখা পিঠটা ঢেকা দিব কাপড় দিয়া, ঢেকা নিয়ে মা বসে থাকবো। মিনিমাম দিনে 5-7 বার করুক না, 10-15 মিনিট করে বসুক। এতে বাচ্চা যেমন গরম হইব, নাম্বার 1, যাতে বাচ্চার মধ্যে ইনফেকশন রেটও কম হয়, এতে বাচ্চা মার বুকে দুধ বাড়ে। দ্যাট ইজ কল্ড কাঙ্গারু মাদার কেয়ার। দ্যাট ইজ অ্যানাদার ওয়ে অফ কিপিং বি গরম, ওয়ার্ম। দেন ব্লোয়ার ইউজ করতে পারে রুমে, ঘরে, এগুলো সাবধানে করতে হইব। রুমিটার ডাইরেক্ট হিটে আমরা করতে না করি, আর বাচ্চারা যেমন খোলা জানালা কিছু না রাখে। নাম্বার 1 থিং, বাচ্চারা গরম রাখতে হইব। নাম্বার 2, বাচ্চারা পরিষ্কার রাখতে হইব। আমরা কি দেখি, ছোটো বাচ্চা হইলে পরে সবাই আদর করতে আসে, বা হয়তো বাইরে থেকে আইসে হাত টাত না ধুয়ে বাচ্চারা ধরতেছে, এইগুলো যেন না করে, পরিষ্কার রাখবো। ডাইরেক্ট মুখের কিনারে মুখ নিয়ে আদর করা, এগুলি বন্ধ করতে হইব। কারণ আমার কাছে কোনো ইনফেকশন আছে, সেই ইনফেকশনটা আমি তার দিয়া যাবো গা, এবং খুব তাড়াতাড়ি, এবং বাচ্চাদের যদি ইমিউনিটি পাওয়ার কম হয় ফট করে হয়ে যাবো। ফলে বাচ্চাদের হাইজিনিক বসে পরিষ্কার রাখবো, শুকনো রাখবো এবং গরম রাখবো। আরেকটা জিনিস কি জানেনি, এখানে আমি দেখছি মায়েরা একটা বাজে প্র্যাকটিস করে হাগিস পরায় সবসময়। বেশ করে আমি যখন জিজ্ঞেস করি, স্যার দিনের বেলা কোনো পড়াই না, রাত্রবেলা পড়াই রাখি স্যার। আমি রাত্রবেলা খেলিয়ে পড়া তোমরা, স্যার ফাঁকানা পেচ্ছাপ করে তো স্যার বারবার করে এলিগা। আরে আচ্ছা, তো লাভটা কি দিতেছে, তুমি না হয় আরাম করে ঘুমাইতেছো, বাচ্চাটা তো নোংরামিতে ঘুমাইতেছে, এবং দে কাম উইথ সাম রাশেস ইন দ্য পেরিনিয়াম। ফলে এইগুলি হাগিস, টিস্যু, এগুলো যেন ইউজ না করে, এটা আলাদা ইস্যু। টিস্যু ইউজ, সিম্পল কটনের কাপড় দিয়া পায়খানা পেচ্ছাপ করলে এগুলো পরিষ্কার করবো। আগেকার দিনে আমরা যেটা এটা করবো। 1, 2, হাগিস কখনোই পড়াইতো না। আচ্ছা, বেড়াইতে চেক পড়াইছে, দিস ওয়ান ইস্যু।
আমি কিছু কইতেছি, বাট এগুলি শুড বি স্টপ। এইগুলি একটা ইম্পর্টেন্ট জিনিস। আগে বাচ্চারা গরম রাখলো, পরিষ্কার রাখো, এগুলি ইউজ করা বন্ধ করুক। দেন আরেকটা বাচ্চার ক্ষেত্রে আমরা অয়েল ইউজ করি, তো অয়েল যেটা ইউজ করি আমরা ইউজুয়ালি এখানে একটা কাস্টম আছে ম্যাক্সিমাম আগে সরষের তেল, মাস্টার্ড অয়েল ইউজ করে মালিশ করে। বিশেষ করে যে বাড়িতে বয়স্ক মহিলারা আছেন তারাও ছেলে মেয়ে মাস্টার্ড অয়েল ইউজ করছে এবং রোদে রাখতে। হ্যাঁ, রোদে। আমরা সবসময় না করি যে মাস্টার্ড অয়েলটা যেন ইউজ না করি। মাস্টার্ড অয়েল যে পাঞ্জেন্ট অয়েল, পাঞ্জেন্ট অয়েল, ফলে এটা শরীরে চামড়াতে ইউজ করলে পরে শরীরে রাশ বাইরে। এলাকা আগের দিনে মানুষ কইতো বাচ্চারা আতুর করে হাম হয়, দ্যাট ইজ স্কিন রাশ। ঠিক ঠিক। ফলে থেকে পাহাড়ের হইতে পারে, বাচ্চা সেপসিস হয়ে মারাও যেতে পারে। ফলে সফট অয়েল ইউজ করতো, আইদার কোকোনাট অয়েল, অলিভ অয়েল, এরকম সফট অয়েল। এই বাজারে মার্কেটেড আছে অনেক তেল, আমি নাম আমি কইতে চাই না, অনেকে এটি খুব কিনে, এগুলি যেন বন্ধ করে সিম্পল মাস্টার্ড অয়েল, কোকোনাট অয়েল, সিম্পল অলিভ অয়েল বাচ্চারা গায়ে ইউজ করবো। মানে সরষের তেল একেবারেই না, সরষের তেল না, এই বাজারে যে মার্কেটেড তেল পাওয়া যায় এগুলিও না, সিম্পল অলিভ অয়েল বা নারকেল তেল। আচ্ছা, এই ধারণাটা কিন্তু স্যার এখনো রয়ে গেছে গ্রামে গঞ্জে, এখনো সরষের তেল দিয়ে কিন্তু বাচ্চাকে মেখে রোদে কিন্তু দিচ্ছে। এটি যেন না করে। দেন গেল এটা। 2 নম্বর হইতেছে গিয়া এই পরিষ্কার শুকাতে। দেন হইল গিয়া কিছু কিছু সাইন আছে সবসময় বাচ্চারা লক্ষ্য রাখতে হইব। আর বাচ্চা যদি ল্যাট্রিন করে বা ইউরিন করে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে জায়গাটা, কারণ বাচ্চা এটা কিন্তু কারণ কান্নার। তাহলে আমি যে ফিডিং সম্বন্ধে 2টা কথা আমি পরে আপনার তো আফটার দ্যাট বাচ্চার কতগুলি সাইন আছে যেগুলি সবসময় মায়ের নজর রাখতে হইব। নাম্বার 1, বাচ্চার মধ্যে কোনো খিচুনির মতো কিছু হয়েছে কিনা, নাম্বার 1। নাম্বার 2, বাচ্চারা ঘন ঘন শ্বাস পালায় কিনা। নর্মালি নিউবর্ন বেবি এমনি একটু র্যাপিড রেসপিরেশন থাকে, একসময় ঘন ঘন শ্বাস নিব, তারপরে বন্ধ করে দিব, তারপর আবার শ্বাস নিব, দেখি নর্মাল বাচ্চারা লাগে। ফলে আমরা 1 মিনিট গুনতে কই 60 সেকেন্ড, মানে 1 মিনিটে 60-এর বেশি কিনা, 60 বা তার বেশি কিনা। ঘন ঘন সাইড ফেলায় শ্বাস নিতে গিয়া 2 সাইড যে সাবকোস্টাল রিট্রাকশন হয় কিনা, নাক ফুলায় কিনা, গলায় শব্দ করে কিনা, শরীরে গোটা উঠছে কিনা, এই যে পুজযুক্ত গোটা যদি হয় সঙ্গে সঙ্গে যদি ডাক্তার যোগাযোগ করে, কারণ এটি সিম্পল গোটা থেকে কিন্তু বাচ্চা সেপসিস হতে পারে। বাচ্চার জ্বর আইছে, বেশ 2 মাসের নিচের বাচ্চা জ্বর আইছে, বা বাচ্চা ঠান্ডা হয়ে গেছে। ছোটো ছোটো বাচ্চারা কিন্তু সেপসিস হলে জ্বর থেকে ঠান্ডা হয় বেশি, কারণ গ্রাম নেগেটিভ সেপসিস বেশি হয়, তারা ঠান্ডা হয়। বাচ্চা এইগুলো তো মাইজিলি বুঝবো, বাচ্চা কম নড়াচড়া করতেছে, আর ঘুম থেকে উঠে বাচ্চা হাত পৌঁছে খেলতেছে, এখানে খেলতেছে না, বাচ্চা নড়াচড়া কম করতেছে, বাচ্চা ঝিমাইয়া রয়েছে, বাচ্চা খাইতেছে না, বমি করতেছে। এই যে কতগুলো জিনিস, এটি সবসময় বাচ্চার মা নজর রাখবো, বাচ্চা ঠিক মতো খাইতেছে কিনা, বমি করতেছে কিনা, নড়াচড়া করতেছে কিনা, এইগুলি মায়ের নজর রাখতে হবে সবসময়। ঘন ঘন শ্বাস ফেলায় কিনা, এগুলি লক্ষ্য রাখতে হবে। আমার এনি প্রবলেম দেখা দিছে, একটাই জিনিস, যে কোনো একটা দেখা দিছে, হ্যাঁ, বাচ্চা ঠান্ডা হয়ে গেছে, বাচ্চার জ্বর আইছে, এগুলি মা যে সিম্পল জিনিস মা নজর রাখতে পারে। মার মধ্যে যদি আমরা এই ফলে এখন যে ইয়েটা আছে, আমরা যে ইমিউনাইজেশন কার্ডটা আমরা দিই, এই কার্ডের মধ্যে সবগুলো লক্ষ্য লেখা আছে, কিন্তু মায়ের এটি পড়ে না। আচ্ছা, কার্ডের মধ্যে বাচ্চারা কি খাওয়াইতো, কি কোন বয়সে কতটুকু ডেভেলপমেন্ট হইতো, সব লেখা আছে। মা এই কার্ড একবার চোখ বুলায় না। আমি জানি না কেন এত টাকা খরচ করে আমরা কার্ড দিতেছি, কোনো শুনি দেখে না। আমি কমু সব মার কাছে অনুরোধ করবো তার জন্য এমসিপি কার্ডটা যেন পড়ে, পইরা ইডি সব ফিটার সব ফলো আপ করে, তাহলে দেখবেন সব কথা এগুলি লেখা আছে। তো মা এগুলি একটু লক্ষ্য রাখতো, যদি এটার মধ্যে কোনো একটা দেখা যায় সঙ্গে সঙ্গে হাসপাতাল লইয়া যায়, ঘরে বয়ে থাকে না। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, বাচ্চার ক্ষেত্রে মায়ের নজর রাখতে হবে। ঠিক আছে, সেটাই হলো সবচেয়ে বড় বিষয়, যে বাড়ির অভিভাবকদের সতর্ক থাকতে হবে। ডাক্তার তো ডেলি বাইরে গিয়ে দেখতেছে না, একদমই। আজকে আমার বাচ্চাটা আনছে, তখন তো বাচ্চা অ্যাক্টিভ আছে, কোনো ইচ্ছু নাই, বা পরশুদিন বাচ্চা পটকে ইনফেকশন হতে পারে, পরশুদিন বাচ্চারা হয়ে যাবো, ইনফেক্টেড হয়ে যেতে পারে, তখন তো কে দেবো গিয়া, সে হয়তো 3 দিন বা 4 দিন পরে বাচ্চা নিয়ে আইব এত খারাপ সেপটিক শকে, তখন বাচ্চারা তুলে দিতে কষ্ট হইব। ফলে নাম্বার 1, বাচ্চারা মা দুধ খাওয়াইয়া রাখবো, পরিবেশ পরিষ্কার রাখবো, বাচ্চারা গরম রাখবো, যে আজে বাজে তেল যেন বাচ্চাকে পরিষ্কার না রাখে, এবং ডেঞ্জার সাইনগুলি সবসময় বাড়িতে লক্ষ্য রাখবো। এই সিম্পল কিছু জিনিস মা করতে হইব,
যদি না করে বাচ্চার প্রবলেম ফেস করতে পারে। ঠিক আছে, আর দেন মনিটরিং অফ দ্য ওয়েট, মনিটরিং বাচ্চারা ওয়েট গেইন করতেছে কিনা, কারণ প্রশ্ন হইতেছে সাফিসিয়েন্ট বুকের মিল্ক কিনা। দিস ইজ এ বিগ ইস্যু, মারার লিগেও ইস্যু, সবাই লিগে ইস্যু। ফলে মান্থলি ওয়েট চেক করাইব, একবার মাসে মাসে বাচ্চা ওজনটা নেই। ওজন না বাড়লে বাচ্চা কি খাইতো, কি করতো, কেন ওজন বাড়ছে না, ওজন দেখো খাওয়ার দুধ, বুকে দুধ কম পাইছে এর লেগে ওজন বাড়ছে তাও না, আরো অনেক কারণ আছে। ফলে যদি ওজন না বাড়ে দেন কনসাল্ট উইথ, আমরা ফেলিয়ার টু থ্রাইভ, বাচ্চা যদি ফেলিয়ার টু থ্রাইভ হয় এই বাচ্চারে আমরা ইভালুয়েট করি যে ডিফারেন্ট কজেস কি কি কারণে হইতে পারে, দেন উই ট্রিট দ্য, ইফ উই ফাইন্ড দ্য কজ উই ট্রিট দ্য কজ। ইফ মনে করি যে না সাফিসিয়েন্ট না বুকের দুধ নাই বা কিছু একটা ঘটনা এরকম হয়েছে হুইচ ইজ আনলাইকলি, তখনই তো সামটাইমস কোনো ডাক্তার হয়তো প্রেসক্রাইব করতে পারেন। তো আমি আমার প্র্যাকটিক্যাল জীবনে আমি দেখছি কারোর মানে আর্টিফিশিয়াল মিল্ক দেওয়া লাগে না, ওইগুলি কারণগুলি ইভ্যালুয়েট করে এইগুলি প্রপারলি যদি ইয়ে করে দেওয়া যায় মারে। সাপোজ বুকের দুধ যে খাওয়াইতেছে কতবার খাওয়াইব, দেখা যায় কোনো কোনো মা দিনে 4 বার 5 বার বেশি খাওয়ায় না, আমরা করতেছি মিনিমাম 8 বার খাওয়াইতে, মিনিমাম 8 বার। আচ্ছা, এটলিস্ট 2 ঘন্টা গ্যাপ রেখে যদি খাওয়াইতে তো 12 বার হয়, 8 বার 3 ঘন্টা গ্যাপ রাখলে 8 বার হয়, তাহলে 2 আর 3 ঘন্টা গ্যাপ রেখে খাওয়া 8 থেকে 10 বার হইব তার। তো মিনিমাম যেন 8 বার বুকে দুধ খাওয়ায়, ঠিক মতো বুকে দুধ খাওয়ায় না, হয়তো বাচ্চা ঠিক মতো অ্যাটাচ করছে না, ঠিক মতো অ্যাটাচমেন্ট হইতেছে না, ফলে বাচ্চা সাকিং ঠিক মতো হইতেছে না, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। তো এইগুলি ইস্যু যদি আমরা প্রপারলি অ্যাড্রেস করে দেখি তাহলে আমরা হয়তো মার নিপুল রিট্রাক্টেড, মাল নিপুলটা ভিতর দিকে আছে, তো বাচ্চা ঠিক মতো সাক করতে পারছে না, সেখানে রিট্রাক্টেড নিপুলটা ঠিক করে দিতে হইব। ঠিক আছে না, এগুলি যদি সকল দিস থিংস আমরা যদি আমরা অ্যাড্রেস করি, তো আমি আমার দেখছি কারোরই আমরা টপ ফুডিং দেওয়া লাগে না, মার দুধ দিয়ে বড় করে দেওয়া যায় 6 মাস, কারণ আমি তো অ্যাকচুয়ালি মার দুধের বিকল্প নাই, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। শীতের অন্তিমকাল, গ্রীষ্মের প্রারম্ভ, সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাচ্চাদের ক্ষেত্রে কি কি সতর্কতা নেওয়া উচিত, কি রোগ হতে পারে? শীতের পরে আইতেছে বসন্ত, ঠিক তো? একদম বসন্ততে শীতকালে যেমন সবচেয়ে বেশি এআরআইগুলি বেশি হয়, অ্যাকুট আপার রেসপিরেটরি ইনফেকশনস, মেবি ভাইরাল, মেবি ব্যাকটেরিয়াল, maybe starts with viral, then get secondary infected with bacterial, develops pneumonia, এগুলি শীতকালে বেশি হইতেছে। এন্ড কিন্তু বসন্তে কি হয়, এবং বসন্ততে অনেকগুলি রোগ হয়, যেমন ধরেন এই সময় প্রচুর ফুল টুল আসে বাজারে, ফুল, পোলেন, গ্রেইন, দের ইজ এ ভেগ অ্যালার্জেন। যারা অ্যাজমাটিক বাচ্চা তাদেরকে অ্যালার্জি, অ্যাজমা হইতে পারে, অ্যালার্জি কনজাংটিভাইটিস হতে পারে, রাইনাইটিস হতে পারে, দিস অ্যালার্জিক প্রবলেম হতে পারে, গ্যাস্ট্রোএন্টারাইটিস হতে পারে, গ্যাস্ট্রোএন্টারাইটিস খুব কমন এই সময় হতে পারে, ফলে গ্যাস্ট্রোএন্টারাইটিস হতে পারে। তারপর এগেইন এআরআই, রেসপিরেটরি ইনফেকশন উইথ সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস হইতে পারে বাচ্চা, তো এইগুলি হইতে পারে বাচ্চারা। সেই ক্ষেত্রে সতর্কতা তো দেখেন, গ্যাস্ট্রোএন্টারাইটিসের লেগে প্রথম সতর্কতা হলো জল ফুটিয়ে খাওয়া, এটা হলো ফার্স্ট থিং। পার্সোনাল হাইজিন ইমপ্রুভ করা। 3 নম্বর খাবার করে রাখা, যাতে ফ্লাইটে মাছিটা যে না বসে, এগুলি। আর বাজারে, খোলা বাজারে প্রচুর খাবার ভর্তি বসে, এইগুলি যেন বাচ্চারা না দেয়, যেটা এখানে খুব কমন, এইটা যেন বন্ধ করে। বাচ্চারাও পছন্দ করে আর মায়েরাও পরিশ্রম কম, বাচ্চারা খাওয়াই রইল, এইগুলি বন্ধ করতে হবে এক। আর হইলে পরে তো প্রচুর ওআরএস খাওয়াইতে হবে, শরবত খাওয়াইতে হবে, সবাই জানে এখন, এটা সবাই জানে, এইগুলো আলাপ করা কিছু নাই। আর রিগার্ডিং পোলেন, গ্রেইন এন্ড অল, দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট টু করা, ম্যানেজ করা। যদি হয় অ্যাজমা পেশেন্ট, দেখেন অ্যাজমা যদি থাকে আগের থেকেই সে সতর্ক করে দেয়, আমরা মা বাবারও সতর্ক করে, বাচ্চা একটু সর্দি কাশি হয়েছে সেগুলো করে শ্বাসকষ্ট আরম্ভ হয়ে গেছে, দ্যাট ইজ অলসো সাইন অফ অ্যাজমা। হ্যাঁ, যারা অ্যাজমাটিক তারা হয়তো প্রথম দিকে 1 দিন 2 দিন নাক বাইতেছে, তার 3 দিনের দিন সে শ্বাসকষ্ট শুরু হয়েছে, দিস ভাইরাল ইনফেকশন উইল প্রিসিপিটেট অ্যাজমা, কথা বুঝতে পারছি। ফলে অ্যাজমাটিকের ক্ষেত্রে আমরা আগের থেকে বাচ্চার যে সবসময় যারা দেখে, যদি কোনো ডাক্তার দেখায়, তার কাছে একটা থাকে যে বাচ্চাটা এই প্রবলেম আছে, তাহলে যখন হইব আমরা তারা অ্যাডভাইস করে দিই। এবং অ্যাজমা যারা রিকারেন্ট অ্যাজমা হয়, মানে সর্দি কাশি মানে শ্বাসকষ্ট হয়, তাহলে আমরা
ইনহেল কর্টিকোস্টেরয়েড সবসময় নিতে কই। আচ্ছা, ইনহেল কর্টিকোস্টেরয়েড এটা নিয়েও আবার অনেকের ভ্রান্ত ধারণা আছে। ইনহেল কর্টিকোস্টেরয়েড দিদি এখনই বাচ্চা ইনহেলার দিলে বাচ্চাদের ভবিষ্যতে কি হইব? আচ্ছা, সেই ক্ষেত্রে স্যার এই ইনহেলারটা কি সবসময় ইউজ করতে হবেই? আমি তাহলে কইতেছি কথাটা তুমি লিখে যে দেখেন এজমা দুই ধরনের আছে, একটা অ্যাটোপিক আর নন অ্যাটোপিক। আচ্ছা, অ্যাটোপিক মিনস অ্যালার্জি। যার অ্যালার্জি থেকে এজমা হয়, যার কিসের থেকে অ্যালার্জি আমি কইতে পারতেছি আনলেস উই ডু দ্য অ্যালার্জেন টেস্ট। দেয়ার আর সো মেনি অ্যালার্জেন্স আছে যেগুলো আমরা অ্যাভয়েডও করতে পারতাম। সাপোজ কারো ডাস্টে অ্যালার্জি, আমি যে ঘরে বসে আছি এই ঘরেই তো প্রচুর ডাস্ট, আমি কি অ্যাভয়েড করতে পারবো? না, সম্ভব না। সম্ভব। দেয়ার সো মেনি অ্যালার্জেন্স আর দেয়ার, ককরোচ ইজ দেয়ার, গুড অ্যালার্জেন, পোলেন গ্রেন অ্যালার্জি, সো মেনি অ্যালার্জেন্স আর দেয়ার। যে ইয়েতে থাকে ফাঙ্গাস, এগুলি অ্যালার্জেনের কাজ করতে পারে, সো মেনি অ্যালার্জেন। ঘরে যে সময় মানুষ স্মোক করে, দ্যাট অলসো করে। অনেকে যে কাঠের দিয়া উড দিয়ে রান্না বান্না করে, কয়লা দিয়ে রান্না করে, দ্যাট অলসো করতে পারে, ইরিটেট করতে পারে। কারে কিসে অ্যালার্জি করতেছে আমরা জানি না। আচ্ছা, until unless you do the allergen test, and if you do allergen test, there are so many, they will may find there are some allergens that আমরা অ্যাভয়েড করতে পারতাম না। স্যার তো নর্মাল লাইফ লিড করতে হইব, হ্যাঁ। এবং অ্যালার্জি ইট ইজ নট এ কিউরেবল ডিজিজ, ইট ইজ এ কন্ট্রোলেবল ডিজিজ। এটা কোনোদিন কিউর করা যেত না, বাট ইট ক্যান বি কন্ট্রোলড। সে নর্মাল লাইফ, শ্বাসকষ্ট লেগে স্কুলে যাওয়া বন্ধ হইতো না, শ্বাসকষ্ট লেগে তার খেলা বন্ধ হইতো না, শ্বাসকষ্ট লেগে তার নাচ বন্ধ হইতো না। অনেক বাচ্চা খেলাধুলা করতেছে, নাচতেছে, এগুলো বন্ধ হইতো না। তাহলে কি করতে হইব? তাহলে আমরা কন্ট্রোলার ড্রাগ দিয়ে রাখতে হইব। দ্যাট ইজ কন্ট্রোলার ড্রাগ আমরা কইতেছি ইনহেলড কর্টিকোস্টেরয়েড, অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, ইনহেলড কর্টিকোস্টেরয়েড ফর লং পিরিয়ড ইউজ করতো। দ্যাট ওয়াজ আফটার কনসাল্টিং উইথ ডাক্তার। কেলিগা ডোজ হয়তো কম বেশি করতে লাগতে পারে। আমি ইনিশিয়ালি তো হাই ডোজ দিতাম না, অল্প ডোজে শুরু করবো, যদি দেখি কন্ট্রোল হইতেছে না। কারণ আমরা তখন মারে আমরা শিখিয়ে দিই what is a controlled or partially controlled or uncontrolled. মানে আমরা সবগুলো বুঝাই দেব, এই তুমি দেখবো যে পার্শিয়ালি কন্ট্রোলড, এই থাকলে এটা আনকন্ট্রোলড, এই থাকলে এটা কন্ট্রোলড। ইফ ইট ইজ এ কন্ট্রোলড কন্টিনিউ সেম ইনহেলেশন, এই পার্শিয়ালি কন্ট্রোলড or uncontrolled, তুমি ইউ হ্যাভ টু ইনক্রিজ দ্য ডোজ or you may add something else, ঠিক আছে না? ফলে মাসে মাসে একটা চেক আপ রাখা, যেভাবে ডাক্তার অ্যাডভাইস করে এইভাবে যদি ইনহেল কর্টিকোস্টেরয়েড নেয় তাহলে এজমা এক্সারবেশন হইতো না। নাহলে তো অ্যাকুট এক্সারবেশন এজমা হইতে পারে। হি মে গো টু আইসিইউ, হি মে গো টু ভেন্টিলেটার, হি মে গো, যদি সে প্রপারলি না শুনে। এটা প্রচুর বাচ্চারা পাই যে এরকম হইতেছে। ফলে ইনহেল কর্টিকোস্টেরয়েড নেওয়ারা সেফ। আজকে যদি না নেয় কি হইব? যে অ্যাডাল্ট সিওপিডি যারা দেখতেছে, যারা অ্যাডাল্ট প্র্যাকটিস করে, তার 50% to 60% সিওপিডির কারণ কিন্তু চাইল্ডহুড এজমা। Their childhood asthma was not treated properly, is neglected. তারা যখন বড় হয়েছে 40-50 বছর হয়ে গেছে, তখন কি হইতেছে তার লাংসের যে মডেলিং, এই যে ক্রনিক ইনফেকশন থাকতে থাকতে লাং যে ব্রঙ্কিউল লুমেন্ট আছে, সেই লুমেন্টার নষ্ট হয়ে যেতেছে গিয়া। নষ্ট হলে আজকে যদি আমি 9 বছর বা 8 বছর বা 6 বছরের বাচ্চারা আমি যদি ইনহেল স্টেরয়েড দিই, সে রিমডেল করে নেব, সে আগে নর্মাল জায়গায় যাবো গিয়া। কিন্তু একটু বেশি বয়সে যখন সে আগে দিচ্ছে না, এইবার যখন ধুকা আরম্ভ করছে, এখন যত ইনহেল কর্টিকোস্টেরয়েড এইগুলি দেওয়াই হোক, সে আর রিমডেল করতে পারতো না। সে লুমেন যারা নষ্ট হয়েছে নষ্ট হয়ে থাকবো, ফলে উঠতো না, ঠিক মতো ভালো হইতো না। স্টেট সিওপিডি ডেভেলপ করবো তারা। ফলে দিস অ্যাডাল্ট সিওপিডি, চাইল্ডহুড এজমা প্রপারলি যদি ট্রিটমেন্ট না করি, তাহলে কিন্তু অ্যাডাল্ট সিওপিডি ডেভেলপ করতে পারে। এবং মোস্ট অফ দ্য কেস তাই হইতেছে ঘটনা। মোস্ট অফ দ্য কেস এই স্মোকিং, টকিং, ক্রনিক ব্রঙ্কাইটিস যেগুলো আছে অ্যাডাল্টের, আমি সেটার সম্বন্ধে ডিটেল আমি জানি, কইতেও চাই না যদি করতে, বাট দিস ইজ অলসো মোস্ট ইম্পর্টেন্ট কজ চাইল্ডহুড এজমা, ইউ শুড ম্যানেজ। ফলে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর ব্রেস্ট ফিডিং যারা করে তাদের এজমার চান্স হওয়ার কম থাকে, চান্স কিছু কম থাকে। দ্যাট অলসো হেল্প, ব্রেস্ট ফিডিং উইল হেল্প ইন প্রিভেনশন অফ এজমা। আচ্ছা, তো ব্রেস্ট ফিডিং সব দিকে লাভ আছে, সব দিকে, সমস্ত দিকে। এবং আমরা এই কথাটা সবাই জানি, তারপরেও এটা নিয়ে একটা সমস্যা হয়। আমরা ভীষণভাবে খুশি, এবং দর্শক বন্ধুরা যারা দেখছেন, দেখবেন, তারা অবশ্যই আজকের অনুষ্ঠানে আপনারা উপকৃত হবেন সেই আশা করছি। স্যার, আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।